আচ্ছা, আমরা সিআই ব্যাচ 24 এ ক্লাস নাম্বার 10 শুরু করছি। আমরা গতদিন এনভায়রনমেন্ট সেটআপ করেছি সিআই এ পিএসপি তে। পিএসপি এর এনভায়রনমেন্ট সেট করার পর জাস্ট পিএসপি সিনট্যাক্সটা এবং কিভাবে হ্যালো ওয়ার্ল্ড দিতে হয় সেটা আমরা দেখেছিলাম। বাসায় প্রত্যেকের মেশিনে আমি জ্যাম্প ইনস্টল করার পর অ্যাপাচি রান করে হ্যালো ওয়ার্ল্ড পর্যন্ত করতে বলেছিলাম। আই হোপ করেছেন, না করলে নাই। দেখেন, আমার দরকার এখন পর্যন্ত অ্যাপাচি। এর পরবর্তীতে আমার দরকার পড়বে কি MySQL, যখন আমরা ডেটাবেস নিয়ে কাজ করব। তো অ্যাপাচিটা রান করলে আমরা কি পাই? লোকাল হোস্ট লিখলে একটা লিস্ট পেয়ে যাই, তাই না? আচ্ছা, আমার কাছে আমার নেটবিনস খোলা আছে, আমার ওখানে ফোল্ডারও জেনারেটেড আছে। লেটস চেক। এই যে 24 বেসিক, ডে 9 এ আমি পিএসপি সিনট্যাক্স দিয়ে স্টার্ট করেছিলাম। আজকে ডে 10 দিয়ে আমি ভেরিয়েবল আর অপারেটর নিয়ে কথা বলবো। Day 10. Okay. এদিকে আমাদের ব্রাউজার খোলা আছে, এই যে CI ব্যাচ 24 PSP বেসিক, এখন ডে 10 আসছে, খেয়াল করেছেন? আমরা ভেরিয়েবল এবং অপারেটর নিয়ে কথা বলবো। সো ফাইলটার নামও দিচ্ছি। ওকে ওকে ওকে, আমি স্টিল কিছু পিএসপি সিনট্যাক্স নিয়েও কথা বলবো, রাইট? আগে পিএসপি সিনট্যাক্স, দেন ভেরিয়েবল, দেন অপারেটর। বেসিক সিনট্যাক্স। এটাকে আমি বলছিলাম পিএসপি সিনট্যাক্স, একটু খেয়াল করেছেন কিনা? এটা হচ্ছে পিএসপির কমেন্টস, রাইট? গতদিন যেটা আমি বলি নাই, এই যে কখনো কখনো কোড লিখতে লিখতে কোড অনেক বেশি হয়ে যাবে আপনাদের প্রজেক্টে, তখন কোন কাজটা কার জন্য সেটা মার্ক করে রাখতে আপনাকে কিছু একটা লিখে রাখতে হবে। সো আপনার লেখা তো আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বুঝবে না, ঠিক এমন ভাবে লিখতে হবে যাতে আপনি বোঝেন, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বোঝার প্রয়োজন না পড়ে। সো এই স্টাইলে, এই যে স্ল্যাশ স্টার, রাইট, এটাকে মাল্টি লাইন বলা হয়। দেখেন, আমি কিছু একটা লিখছি, যে আমি লিখে রাখছি, রাইট? আমি কিভাবে দিচ্ছি একটু খেয়াল করেন। এটা নেটবিনসে খুব ইজিলি হয়, অন্যান্য এডিটরে সেটা টাইপ করে করে দিতে হয়। আপনি স্ল্যাশ দিয়ে জাস্ট স্টার, যেটা, হ্যাঁ, মাল্টিপ্লিকেশন সাইন, এন্টার দিলে সেটা নিচের গুলো কিন্তু নিয়ে নেয়। সো এখানে আপনি লিখে রাখবেন, লাইক আমি বলছি লেকচার অন পিএসপি বেসিক সিনট্যাক্স। আমি বলছি লেকচার অন পিএসপি বেসিক সিনট্যাক্স। সো আমি পিএসপির বেসিক সিনট্যাক্সের উপরে লেকচার দিতে চাচ্ছি। আমি এটাকে কমেন্ট আউট করে রাখলাম, এবং এটার পিএসপির যে কম্পাইলার, নাম শুনেছেন? কম্পাইলার একটা সাবজেক্টই আছে কিন্তু, হ্যাঁ, অনার্সের। নামটা মনে রাখলেই হবে। হ্যাঁ, কি পড়েছেন আমার জানার দরকার নেই। কাজ করে কি? কম্পাইলারের কাজ হচ্ছে কোড সিনট্যাক্সকে মিলিয়ে এক্সিকিউট করা। হ্যাঁ, সো দুইটা জিনিস এখানে কাজ করে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে, একটা হচ্ছে পার্সার আর একটা কম্পাইলার, রাইট? পার্সার হচ্ছে সার্ভারের নিজস্ব ইঞ্জিন, যে চেক করে যে সিনট্যাক্স গুলো ঠিক আছে কিনা। আমি যে কোডগুলো লিখছি সেগুলো
সিনট্যাকটিক্যালি ঠিক আছে কিনা। আপনি ইচ্ছে মতো কিন্তু কোড লিখতে পারবেন না, তাহলে আপনি বলতে পারতেন যে আপনি সবকিছু জানেন, তাই কিনা? এটা আপনি কিন্তু এখন বলতে পারেন না যে আপনি পিএসপি জানেন। হ্যাঁ, সো পিএসপি জানতে হলে পিএসপি রুলস অনুযায়ী আপনাকে কোড লিখতে পারতে হবে। সো পার্সার ওই জিনিসটাই চেক করে, তার রুলস গুলো চেক করে। আর কম্পাইলার কার কি কাজ, কি কি কোডের জন্য কি আউটপুট আসবে সেটা ডিফাইন করে কে? কম্পাইলার। সো পার্সার আর কম্পাইলার দুইটাই এটাকে দেখবে। কে দেখবে? পার্সার। কম্পাইলার এটাকে দেখবে না। কারণ পার্সার দেখবে যে কমেন্টস যে লিখেছেন, কমেন্টসটা লেখার রুলস ঠিক আছে কিনা, আপনি এরকম ওই স্ল্যাশ স্টার্ট দিয়ে লিখেছেন কিনা, অথবা এটাকে মাল্টি লাইনার, এটাকে বলা হয় কি সিঙ্গেল লাইন। না, এটা আউটপুটেও আসবে না। লেকচার অন পিএসপি বেসিক, একটু খেয়াল করেন। আমি যখন এই লেখাটা এখানে লিখলাম এই কমেন্টিং আউট কমেন্ট সাইনের বাইরে, তখন কিন্তু একটা রেড মার্ক পড়ে গেছে, এটা একটা এরর, রাইট? সো এখানে আমরা কি করব? এটাকে সিঙ্গেল লাইন কমেন্টসও আমি দিয়ে দিতে পারি। সো এটা কিন্তু চেক হলো যে এটা একটা সিঙ্গেল লাইন কমেন্টস। আর সিঙ্গেল লাইন কমেন্টস কি তাহলে? দুইটা ব্যাকস্ল্যাশ। আর মাল্টি লাইন কমেন্টস হচ্ছে স্ল্যাশ স্টার 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 স্টার, দেন সবার শেষে গিয়ে আবার স্টার স্ল্যাশ। ওকে, সো কমেন্টিং জানলাম। গতদিন স্ট্রিং বিষয়টা শিখেছি, তাই না? কোনো একটা আউটপুট দিতে গেলে আমরা এভাবে লিখি হ্যালো। এটা যদি আউটপুট দিতে চাই, স্টিল আমি রুলস ফলো করেছি, আমি ইকো লিখেছি। কোনো একটা লেখা লিখতে গেলে কোটেশন দিতে হয়, সেটাও করেছি, তারপরেও এরর দেখাচ্ছে। কারণ কি? এটাকে স্টেটমেন্ট বলে, আর স্টেটমেন্টের একটা ক্লোজারের দরকার পড়ে। এই স্টেটমেন্টটা শেষ সেটা বোঝানোর জন্য সেমিকোলন দিতে হয়। অনেক ল্যাঙ্গুয়েজই আছে যেখানে প্রয়োজন পড়ে না, বাট পিএসপিতে প্রয়োজন পড়ে যে আপনি সেমিকোলন দিয়ে বলে দেবেন যে না, স্টেটমেন্ট শেষ। আমি যদি বলে দিস হ্যালো রাশেদ, রাইট? এটা কিন্তু এক লাইন না, কারণ সেমিকোলন দিয়াতে সেটাকে সেপারেট করে ফেলেছে, এটা একটা স্টেটমেন্ট। আবার আমি যদি সেমিকোলন দিয়ে দেই, এই একই লাইনে এখন কয়টা স্টেটমেন্ট আছে? দুইটা স্টেটমেন্ট আছে। ওকে, সো প্রোগ্রামিং এ স্টেটমেন্ট গুলো আলাদা আলাদা করে লিখাই ভালো। ওকে, যে না আমি একটু লিখলাম, আমার রাইট সাইডে বেশ জায়গা বাকি আছে, সো আমি ওখানেও লিখি, এরকম না। হ্যাঁ, একদম পরিষ্কার পরিচ্ছন্ন হতে হয়, যে দেখে যেন কোড বোঝা যায়। ওকে, সো আমি যদি এই ফাইলটা রান করাতে চাই, এটা রান হবে এবং আউটপুটে হ্যালো দেখাবে। আউটপুটে হ্যালো দেখাচ্ছে। বাট পিএসপি সিনট্যাক্সে আরো বেশ কিছু বিষয় আছে, যে পিএসপি যেহেতু এটা ফাইল পিএসপির, আমি এখানে HTML কিন্তু লিখতে পারি। HTML লিখতে পারি, কিন্তু পিএসপির সিনট্যাক্সের বাইরে, আবার পিএসপি সিনট্যাক্সের ভেতরেও। সেখানে কিছুটা কমপ্লেক্সিটি আছে। ফর এক্সাম্পল, আমি যদি এই লেখাটাকে অনেক বড় করে লিখতে চাই, রাইট? অনেক বড় করে লিখতে চাই, যেমন লেখাটা অনেক বড় করে দেখাবে, তখন এইভাবে লেখা যেতে পারে। সরাসরি যদি আমি এভাবে লিখি, যদিও পিএসপি ফাইল, আমি পিএসপি কে তুলে দিলাম, পিএসপি বাদ, রাইট? এবার আমি লিখছি দিস, এটা HTML এর ট্যাগ না? হ্যালো পিএসপি, তার মানে পিএসপি ফাইলের মধ্যে HTML কাজ করছে বা করে, রাইট? আবার এই লেখাটাই আমাকে কেউ যদি বলে যে না, এটা পিএসপি সিনট্যাক্সের বাইরে লেখা যাবে না, আপনাকে ভেতরেই লিখতে হবে, তাহলে আমাকে সরাসরি ঠিক এভাবে লিখলে এররই আসবে। ওকে, সো এটাকে তখন স্ট্রিং বানিয়ে দিতে হবে, এবং স্ট্রিংটা দেখানোর জন্য পিএসপি সিনট্যাক্স হচ্ছে ইকো। একটু খেয়াল করেন, এটা বিট কমপ্লেক্স, রাইট? যে পিএসপি সিনট্যাক্সের ভেতরে HTML লেখাটা কিছুটা কঠিন, বাট পিএসপির ফাইলের ভেতরে আপনি ইজিলি HTML লিখতে পারেন। পরবর্তীতে বড় বড় কোডের ভেতরে ছোট ছোট পিএসপি আপনারা লিখবেন। সো দেখেন আউটপুটটা কিন্তু এখন সেমই আছে। আবার
পিএসপির মধ্যে যেমন এইচটিএমএল কে আমরা স্ট্রিং আকারে লিখতে পারি, আবার এইচটিএমএল এর মধ্যেও পিএসপি সিনট্যাক্স দিয়ে লিখতে হতে পারে অনেক সময়। যেমন আমি একটা ইনপুটের টাইপ লিখছি, ইনপুটের টাইপ হচ্ছে আমার টেক্সট, নেম হচ্ছে নেম হচ্ছে কারো নাম আমি দিব, ভ্যালু দেখেন ভ্যালু এই জায়গাটাই ফাঁকা রেখেছে, সো এটা হচ্ছে আমার এইচটিএমএল এর ট্যাগ। সো আমার এইচটিএমএল প্রচুর এইচটিএমএল থাকতে পারে একটা ওয়েব পেজে। যখন পিএসপি দিয়ে ওয়েবসাইট বানানো হয় এইচটিএমএল এর কোনো পেজ থাকে না, সব ফাইল থাকে কি পিএসপি তে। আর ওই ফ্রন্ট এন্ডের যে পেজগুলো সেখানে যদি 1000 লাইনের কোড থাকে দেখতে পাবেন হয়তো 900 বা 950 লাইনই আছে এইচটিএমএল এর, আর ওই 50 লাইন আছে পিএসপির যে জায়গাগুলো ডাইনামিক, মানে এইচটিএমএল এর ভেতরে পিএসপি আমাকে লিখতে হয়। ওকে, তো এই যে জায়গাটা এখানে আমি যদি এটাকে রান করাই একটা ইনপুট বক্স আসছে, খেয়াল করেছেন? আমি যদি এই ভ্যালুর মধ্যে কোনো কিছু লিখে দেই, লাইক সাফানা লিখেছি, সাফানা লেখাটা কিন্তু ভ্যালুতে আসছে, মানে ভ্যালুতে কোনো কিছু লিখলে সেটা আসে। তো আবার আমি যদি এখানে কোনো কিছু লিখি দ্যাট মিন্স এটা আপনি ইনপুট বক্সের ভ্যালুতেই কোনো কিছু লিখছেন। বাট কোনো সময় আপনারা হয়তো দেখতে পান যে যখন এডিট করতে যাচ্ছেন আগে থেকে ডাটাগুলো এসে বসে আছে, ডাটাগুলো কি অটোমেটিক সে পেল? না, সে ডেটাবেস থেকে তুলে এনে ওখানে বসিয়ে দিয়েছে। সো যখন সার্ভার ডাটা ফ্রন্ট এন্ডে কোনো ডাটা ডিসপ্লে করতে চায় কোনো একটা ইনপুট বক্সের মধ্যে, তখন এই ইনপুটের ভ্যালুতে পিএসপি সিনট্যাক্স দিয়ে, লাইক আমি ইকো করছি, দেন বলছি ডলার নেম। ডলার নেম বিষয়টা কি? এটা বেসিক্যালি একটা ভেরিয়েবল, ভেরিয়েবলের নামের সামনে ডলার সাইন দিতে হয়, আর নেমটা হচ্ছে ওই ভেরিয়েবলের নামটা সেমিকোলন দিয়ে ক্লোজ করতে হয়। বাট এই ভেরিয়েবলটা আমরা কিন্তু এখনো ডিক্লেয়ার ডিফাইন কিছুই করি নাই, কারণ আমরা ডেটাবেস কিছুই জানি না। সো আমি নেম নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিচ্ছি, বাট এটা কিন্তু কালার ভিন্ন দেখাচ্ছে, কারণ কি আমার পিএসপি সিনট্যাক্স নেই। সো আমি পিএসপি সিনট্যাক্সটা দিয়ে নেই, পিএসপি সিনট্যাক্স দেয়াতে এটা কিন্তু এরর চলে আসে, আবার এটাকে আমি ক্লোজ করে দেই। খেয়াল করেছেন যে পিএসপি সিনট্যাক্সে আমি ক্লোজ করে দেওয়াতে এইচটিএমএল এর এই জায়গা কিন্তু এররটা মুছে গেছে। এবার নেম ইকুয়াল আমি যদি বলি সাফানা আলম, তার মানে আমার নেমের মধ্যে কি আছে? সাফানা আলম আছে, এটা ধরে নেন যে ডেটাবেস থেকে আসে, আর এই নেমটাকে আমি এখানে এই ভ্যালুর মধ্যে ইকো করে দিয়েছি। সো এবার চেক করি যে কি হয়। সাফানা আলম ডিসপ্লে করছে, তার মানে কি ছোট ছোট লজিক কিন্তু এখন এখান থেকে আমরা ডিফাইন করতে পারছি। সো এই বিষয়গুলো একটু প্র্যাকটিস করেন, ওকে? আর এটা শেষ হয়ে গেলে যেটা করবেন যে পিএসপি তে ভেরিয়েবল কাকে বলে, ভেরিয়েবলের রুলস কি কি, আর পিএসপি তে অপারেটর কতগুলো আছে এটা গুগল থেকে খুঁজে বের করে ওয়ার্ডে অথবা নোটপ্যাডে লিখে ফেলেন। অপারেটর কতগুলো অপারেটর আছে এবং কি কি, হ্যাঁ? আর ভেরিয়েবল কাকে বলে, ভেরিয়েবলের রুলস। এমদাদুল আপনিও লিখেন, ওকে? ভেরিয়েবল কি? যা পরিবর্তন করা যাবে, এতটুকু বললে কি হবে? হ্যাঁ, আমি জানতে বলেছিলাম কিন্তু। অপারেটর কতগুলো আছে? এমদাদুল আপনি বলেন তো। 8 প্রকার আছে। হ্যাঁ, 8 প্রকার, 8। কি কি? arithmetic operator, comparison operator, logical operator, assignment operator, boolean operator, membership operator, identity operator, withdrawal operator। হ্যাঁ, আপনারটাও হয়েছে। ভেরিয়েবল কাকে বলে? ভেরিয়েবল সঠিক খেয়াল নাই।
আচ্ছা, তো এখানেই আমি যে সিনট্যাক্স নিয়ে কথা বলছিলাম, ছোট ছোট সিনট্যাক্স, এগুলো কিন্তু লিখতে লিখতেই করতে করতেই অনেক কিছু আপনারা শিখবেন। তো সিনট্যাক্সের অনেক কিছু বিষয় বাকি আছে, যেটা আমরা ভেরিয়েবল এবং অপারেটর যখন নিয়ে কথা বলবো তার সাথে সাথে কভার আপ হতে থাকবে। তো বেসিক্যালি ভেরিয়েবল বিষয়টা কি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। আমি গতদিন আপনাদের যে বিষয়গুলো লেখাচ্ছিলাম এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো ছিল তার মধ্যে অন্যতম ছিল যে 5-6টা পয়েন্ট, তার শুরুতেই ছিল কি ভেরিয়েবল, তাই না? তো যে জিনিসগুলো বা যে টপিকগুলো আপনাদের জানতেই হবে, ভেরিয়েবল, অপারেটর, রিপিট করছি, ভেরিয়েবল, অপারেটর, স্টেটমেন্ট, অ্যারে, ফাংশন, ক্লাস। এই 6টা জিনিস না জানলেই নয়, এটা বলা হচ্ছে। আমি বুঝতে পেরেছি? তো ভেরিয়েবলটা শুরু করছি। ভেরিয়েবল কি? ভেরিয়েবল মূলত মেমোরি লোকেশনের নাম। রিপিট করছি, ভেরিয়েবল কি? মেমোরি লোকেশনের নাম। মেমোরি লোকেশন বিষয়টা কি? হ্যাঁ, মেমোরির কোনো একটা জায়গার নাম। হ্যাঁ, মনে করেন যে এই ক্লাসরুমকে যদি আমি মেমোরি বলি, এটা হচ্ছে আমার র্যাম। ভেরিয়েবল কিন্তু র্যামে রান করে, রাইট? যখন আমি প্রোগ্রামটা রান করি, আমাদের যে রিড অনলি মেমোরি আছে সেখানে এই প্রোগ্রামের ডাটাগুলো স্টোর হয়। তো ওখানে রান টাইম রাইট, অ্যাকচুয়ালি আপনি যখন রান করবেন, প্রোগ্রামটা রান করবেন, তখন একটা নির্দিষ্ট জায়গাতে যার নাম আমি সেট করে দিব, ওখানে একটা ভ্যালু অ্যাসাইন হয়ে যাবে। মনে করেন আমার এই ক্লাসরুমে এটাকে যদি আমি বলি ফার্স্ট রো, ফার্স্ট রো এর ফার্স্ট সিট বা সিট নাম্বার আমার দেওয়া আছে, রাইট? সিট নাম্বারগুলো হচ্ছে ভেরিয়েবল নেম। আমি সিট নাম্বার ডিফাইন করে রেখেছি, দ্যাট মিন্স ভেরিয়েবল নেম আছে। এটা 1 2 3 4 5 6 7 8 এভাবে যদি আমি সিট নাম্বার দেই, মনে করেন এখান থেকেই শুরু করি, 1 2 3 4 5 6 7 8 9, রাইট? একদম শেষ পর্যন্ত চলে গেল, দেন 10 11 12 13 14। তার মানে 1 এ আছে রাশেদুল, তাই না? আপনি আছেন 12 এ, দেন আপনি আছেন 13 এ। বোঝা যাচ্ছে? সো ভেরিয়েবলের নাম কি? 1, এটা কি ভেরিয়েবল নেম, আর রাশেদুল হচ্ছে তার ভ্যালু। বাট এই সিট কি তার জন্য পার্মানেন্ট? যে কেউ এসে কি ওখানে বসতে পারে না? যখন যে বসবে, আমি যখন ওই সময়ে ওই ভেরিয়েবলটার নাম বলবো তখন সেই ভ্যালুটাই আমাকে দেবে। ফর এক্সাম্পল, বিকেলে একটা ক্লাস আছে, এখানে XYZ বসেছে। সো আমি যদি বলি যে সিট নাম্বার 1, এটা যদি ভেরিয়েবলের নাম হয় তাহলে ওই XYZ চলে আসবে। ভেরিয়েবল কি? মেমোরি লোকেশনের নাম, যার মান কি পরিবর্তনশীল, লাস্ট ভ্যালুটাই সে রিটার্ন করে। সো অনেক ভ্যালুই সেখানে থাকতে পারে, আমি বলছি না যে ছোট ছোট ভ্যালু সেখানে থাকবে, বড় ভ্যালু সেখানে আপনি রেখে দিতে পারেন, বাট একটার বেশি দুইটা আপনি রাখতে পারবেন না। একটা যদি রাখেন, আরেকটা দিলে আগেরটা মুছে যাবে, নতুনটা সে রেখে দেবে। ক্লিয়ার? ওকে। বাট এটাকে আমি বেসিক বলছি, কিছু বিষয় আছে যে আমি একটা ভ্যালুর সাথে আরেকটা ভ্যালু আমি দিয়ে রাখতে পারি, সেটাও ডিফারেন্ট জিনিস, বাট আমি আপাতত এটাতে যাচ্ছি না। তো ভেরিয়েবল লেখার কিছু রুলস আছে, রাইট? রুলস গুলো হচ্ছে যে আপনি যখন ভেরিয়েবল লিখবেন, তিনটা রুলস আমি বলছি। ভেরিয়েবল যখন লিখবেন, ভেরিয়েবল লিখতে হবে ক্যাপিটাল A to Z এর মধ্যে, স্মল a to Z এর মধ্যে,
এবং 0 to 9 এবং সাথে আছে আন্ডারস্কোর। দেখেন ক্যাপিটাল A to Z, স্মল a to Z, 0 to 9 আন্ডারস্কোর, এর বাইরে অন্য কোনো কিছুই ভেরিয়েবলের নামের মধ্যে দেয়া যাবে না। রিপিট করছি, এর বাইরে অন্য কোনো কিছুই ভেরিয়েবলের নামের মধ্যে দেয়া যাবে না। ক্যাপিটাল A to Z, স্মল a to Z, 0 to 9। রিপিট করছি, ক্যাপিটাল A to Z, স্মল a to Z, 0 to 9 আর আন্ডারস্কোর। এখানে ক্যারেক্টার আছে টোটাল কতগুলো ক্যারেক্টার আছে? 63। 26টা বড়, 26টা ছোট, 52, 10টা নাম্বার আর আন্ডারস্কোর। কত হলো? 63। variable name must be start with, একটু খেয়াল করেন, must be start with $, ওকে? supported ক্যারেক্টার, রাইট? সাপোর্টেড ক্যারেক্টার, এই ক্যারেক্টারগুলোই সে সাপোর্ট করবে। আর নট স্টার্ট উইথ আ নাম্বার দিয়ে শুরু করা যাবে না, রাইট? সো খেয়াল করেন, আমি যদি আন্ডারস্কোর দেই, খেয়াল করেছেন এটা কিন্তু এরর ধরছে না, বাট আমি যদি এখানে 9 দেই সঙ্গে সঙ্গে এরর ধরে ফেলেছে। আমি যদি ক্যাপিটাল কোনো লেটার দেই কোনো এরর নেই, স্মল লেটার তো আছেই তখনও কোনো এরর নেই। আমি যদি বলি ফুল নেম, মাঝে স্পেস দিয়েছি এটা এরর, হাইপেন দিয়েছি এটা এরর, প্লাস এটাও এরর, বাট আন্ডারস্কোর এরর হচ্ছে না। আমি বুঝতে পেরেছি? সো এই তিনটা রুলস ফলো করে চলবে। ভেরিয়েবলের নামগুলো এভাবে লিখবেন। সংজ্ঞাটা বলেছি, মেমোরি লোকেশনের নাম যেখানে একটা ভ্যালু অ্যাসাইন করা যায় এবং সেটা পরিবর্তনও করা যায়, পরিবর্তিত যে ভ্যালুটা সেটাই দেখানো হয়। ওকে, এবার এই ভেরিয়েবলের মধ্যে যে ভ্যালুটা আছে দেখেন, ফুল নেম, আমি যদি ইকো বলি $, ফুল নেম দেই, দ্যাট মিনস আমার আউটপুটটা আসবে কি? আমি নাম ধরে ডেকেছি, কি দেবে? নাম আসবে না ভ্যালু আসবে? ভ্যালু আসবে। ইকুয়ালের পর যা দেওয়া হয় সেটা ভ্যালু। সো আমার আউটপুটে আসবে ভ্যালুটা। দেখি আমাদের আউটপুটটা ভ্যালু আসে, সাফানা আলম আসে। ওকে, সো এবার আমরা আরো ছোট ছোট কিছু কাজ করতে শিখি। ছোট ছোট ভেরিয়েবল, মনে করেন a = 100, b = 90। সো এইটা দিয়ে যদি আমরা ছোট কিছু অপারেশন করতে শিখি, যে লাইক অপারেটর সেগমেন্টে আছি। অপারেটরস এর মধ্যে অনেকগুলো অপারেটর আছে। অ্যারিথমেটিক অপারেটর, ঠিক আছে, অ্যাসাইনমেন্ট অপারেটর, কন্ডিশনাল অপারেটর, ঠিক আছে, দেন আছে হচ্ছে লজিক্যাল অপারেটর, বিট ওয়াইজ অপারেটর। সো এটা হচ্ছে মেজর ভাগ। এছাড়াও সাবসেকশন করে 8টা ভাগে মানে অপারেটর গুলোকে দেখানো যেতে পারে। যেমন অ্যারিথমেটিক অপারেটর দুইটা ভাগ, বাইনারি আর ইউনারি। কন্ডিশনাল অপারেটর আছে, কন্ডিশনাল অপারেটরকেও আলাদা করে সেগমেন্ট করা যায়। বাট শুরুতে যদি আমি বলি যে অপারেটর এবং অ্যারিথমেটিক অপারেটর নিয়ে আমি কথা বলছি। দেখেন, অ্যারিথমেটিক অপারেটরে যখন আমি কথা বলছি, আমার এর মান 100 আর 90 আছে। আমি যদি অ্যারিথমেটিক অপারেটর গুলো বলি, যে এখানে যে অ্যারিথমেটিক অপারেটর গুলো আছে
প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন ডিভিশন রিমাইন্ডার, ঠিক আছে। এছাড়াও আছে প্লাস প্লাস মাইনাস মাইনাস অ্যান্ড নেগেশন। এই দুইটা হচ্ছে একরকম আর নিচের গুলো হচ্ছে ভিন্ন রকমের। এটাকে বলা হয় অ্যারিথমেটিক ইউনারি, সরি বাইনারি, আর এটাকে বলা হয় অ্যারিথমেটিক ইউনারি, রাইট। একটা অপারেন্ট নিয়ে কাজ করে আর এটা দুইটা অপারেন্ট নিয়ে কাজ করে। অপারেন্ট বলতে আমি যদি প্লাস বলি, সো আমি এ প্লাস যদি দেই, এটা কোনো কিছু মিন করবে? প্লাস কি করে? একজনকে প্লাস করে না, প্লাস করতে হলে দুইজনের দরকার পড়ে। বিয়োগ, গুণ, ভাগ, রিমাইন্ড সবই তো তাই। এই যে এটা কি বলতে পারে? এটা কি? এটা কি? আমি এটা সিলেক্ট করে রেখেছি। এই সাইনটার নাম কি? মডুলাস। কি কাজ করে? ভাগশেষ। আমি যদি বলি দেখেন, আমি 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 ছোট করেই দেই, লাইক 5 আর একে বলি 3। আমি যদি বলি এ আর বি, এ প্লাস বি কত আসে? 8, তাই না? 5 আর 3। আচ্ছা, যদি বিয়োগ করি 2 আসবে, তাই কি না? 2 আসছে। ডিভাইডেড করি, 5 কে 3 দিয়ে ভাগ দিলে কত? 1 পয়েন্ট সামথিং সামথিং আসবে, 1.66 আসছে। আর যদি আমি মড করি কত আসবে বলেন? ভাগশেষ কত হবে? 2 হবে। কারণ 5 কে 3 দিয়ে ভাগ দিলে একবার যাবে আর 2 হাতে রয়ে যাবে, ওই হাতে থাকাটাই আউটপুটে দেখাবে, রাইট। সো এই কয়েকটা জিনিস, ভেরিয়েবলটা লিখবেন, ওই রুলস গুলো চেক করবেন বিভিন্ন ধরনের ভ্যালু দিয়ে, আর অপারেটর 5টা দেখানো হলো, এই 5টা ভ্যালু দিয়ে একটু প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করতে গিয়ে আপনারা কিছু প্রবলেম ফেস করছেন, এবং প্রবলেমগুলো হচ্ছে যে মনে করেন একজন নিচে নিচে দেখতে চাচ্ছে, 5টা অপারেটরের আউটপুট 5টা হবে এবং সে নিচে নিচে দেখতে চাচ্ছে। মাইনাস, মাল্টিপ্লিকেশন, ডিভিশন আর রিমাইন্ডার। নিচে দেখার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে ইকো দিয়ে বিআর দিতে হয়। হ্যাঁ, আমি এরকম লিখতে পারি যে ইকো কোটেশন বিআর সেমিকোলন, এটা কাজ করবে। আবার যদি এক লাইনেই আপনি লিখতে চান এটা, সেটাও করতে পারেন। আগে দেখাই তারপরে শিখেন। দেখেন, আমি যদি এটা আলাদা করে ইকো বিআর না দিয়ে আমি যদি এখানে বিআর লিখি হবে, বাট এখানে কিন্তু একটা এরর চলে আসছে। এররটা ফিক্স করার জন্য মানে ভেরিয়েবল আর স্ট্রিং, যেটা বলা হয় যে ভেরিয়েবল আর স্ট্রিং পাশাপাশি লেখা যায় না, লিখতে হলে সূত্র মেনে চলতে হয়। সূত্রটা হচ্ছে মাঝে ডট বসাতে হবে, এটাকে বলা হয় কনক্যাটেনেশন। আবারও বলছি, এটাকে কি বলা হয়? এটাও একটা অপারেটর, কনক্যাটেনেশন অপারেটর, বাট আমি স্ট্রিং ভেরিয়েবল এগুলোকে এক জায়গায় করার জন্য আমরা নরমালি কি বলে থাকি? কনক্যাটেনেশন সাইন। বিআর HTML ট্যাগ, ওকে। বাট এই HTML ট্যাগটাকে তো HTML PHP তে আলাদা করে ব্রেক দেওয়ার কোনো কিছু নেই, রাইট। সো আমাকে HTML ট্যাগেই যেতে হবে, এবং এই কারণে আউটপুট যখন যাচ্ছে একটু খেয়াল করেন, আমরা আউটপুট কোথায় দেখছি? ব্রাউজারে দেখছি না? বিআর তো ব্রাউজার চিনে, HTML চিনে না? সো ইকো আকারে সে স্ট্রিং পাঠিয়ে দেবে ব্রাউজারের কাছে, আর ব্রাউজার তো বিআর ট্যাগ চিনবে, সে আউটপুটটাকে ব্রেক করে দেবে।
তো দেখেন বিআর কিভাবে কাজ করে। আমরা কি এই অংশটা প্রতিবারই কি করতে পারি, ডট কোড বিআর, তাহলে লাইন ব্রেক তৈরি হবে। এবং এক একটার জন্য যে এক একটা আউটপুট সেটা আমরা বুঝতে পারবো, তাই না? প্লাস মাইনাস, মাল্টিপ্লিকেশন, ডিভিশন অ্যান্ড রিমাইন্ডার। এখানে আউটপুট গুলো এখানে দেখা যাচ্ছে, সবাই খেয়াল করেন। হ্যাঁ, আউটপুট গুলো এখানে দেখা যাচ্ছে। আমরা ইউজার থেকে ইনপুট নিতে শিখবো নেক্সট ডেতেই, ওকে? বাট এখান থেকে আমরা ছোট ছোট সিনট্যাক্স গুলো দেখি কিভাবে এটা কাজ করে। তবে আমি অপারেটর নিয়ে কথা বলছিলাম, এবার আমি আলোচনা করব এই উপরের অংশটাকে বলা হয় বাইনারি ওপি, দুইটা অপারেন্ড নিয়ে কাজ করে, এটাকে বলা হয় ইউনারি ওপি, ইউনারি অপারেটর। সো প্লাস প্লাস মাইনাস মাইনাস নেগেশন, এই প্লাস প্লাস মাইনাস মাইনাস নেগেশনের যে বিষয়গুলো এবার সেটা আমরা একটু দেখানোর চেষ্টা করব। একটা অপারেন্ড নিয়ে যেহেতু কাজ করে, আমি ভ্যালুগুলোকে এখানে ধরে নেই। দেখেন ইকো প্লাস প্লাস, এটাকে বলা হয় ইনক্রিমেন্ট অপারেটর। রিপিট করছি, প্লাস প্লাস এটাকে কি বলা হয়, ইনক্রিমেন্ট অপারেটর। সো কাকে ইনক্রিমেন্ট করে, অপারেন্টকে। আমার অপারেন্ট এ একটা অপারেন্ট, বি একটা অপারেন্ট, মানে যে কোনো ধরনের অপারেন্ট যার ভ্যালু কি নাম্বারে, ইন্টিজারে অথবা ফ্লোটে, রাইট? ইন্টিজার অথবা ফ্লোটে তাকে কি করে, এক করে বাড়ায়, প্লাস প্লাস দেন যদি অপারেন্ট হয়, এটাকে বলা হয় প্রি ইনক্রিমেন্ট। শুধু ইনক্রিমেন্ট না, যেহেতু এটা আগেও থাকতে পারে পরেও থাকতে পারে, আগে থাকলে প্রি আর যদি পরে থাকে পোস্ট। এবং প্রি এবং পোস্টের কিছু পার্থক্য আছে, সেটাও আমি বলছি। আমি আগে প্রিটা দেখাই। প্রি ইনক্রিমেন্ট, দেখেন ভ্যালু কত এখন 6, আগে এর মান কত ছিল 5, এক যোগ করে 6 রেখেছে, কার সাথে, 5 এর সাথে এক যোগ করে দিয়েছে, এটাকে প্রি ইনক্রিমেন্ট। আমার কখনো যে ভ্যালু আছে তার সাথে এক যোগ করতে হবে, সো শর্ট কোডে আমি এটা লিখতে পারি। বাট এখন আমার যা আছে তাই থাকবে, পরে যেন এক যোগ করে আসে, তখন এটা ইউজ করে, এটাকে বলা হয় পোস্ট ইনক্রিমেন্ট। এখন যদি আমি এটাকে ইকো দেই 5ই দেখাবে, বাট আমি যদি পরে কখনো অনেক পরে অথবা তারপরে আমি কখনো যদি ভেরিয়েবল এ কে কল করি, তখন এর মধ্যে কত আছে 6, মানে এক এক কখন যোগ করবে, পরে, আগেই দেখিয়ে দেবে পরে এক যুক্ত হবে। সো উপরে দেখাবে 5, হ্যাঁ হ্যাঁ প্রথমে ডেফিনেটলি এখানে 5 শো করবে, এই লাইনে শো করবে কি 5, বাট পরে যোগ করেছে এক, তো পরে দেখাবে কি 6, যেটা বুঝতে পারছেন? সো প্রি ইনক্রিমেন্ট এন্ড পোস্ট ইনক্রিমেন্ট। এখানে যদি আমি প্রথমে প্লাস করি, আবারও রিপিট করছি, যদি প্রথমে প্লাস করি তাহলে এখানেও 6 দেখাবে, এখানেও কত দেখাবে, 6ই দেখাবে, রাইট? বাট আমি যদি পোস্ট ইনক্রিমেন্ট করি, দ্যাট মিন্স ইনক্রিমেন্টটা হচ্ছে কখন, পরে। সো আগে পুরনো ভ্যালু দেখাবে, পুরনো ভ্যালুটা কত 5, পরে এক যুক্ত হয়ে 6 হয়েছে, সো পরের বার আমাকে কত দেখাবে 6। ঠিক আছে, এবার আসি ডিক্রিমেন্ট নিয়ে, একটু খেয়াল করি। প্রথমে যদি মাইনাস মাইনাস দেই তাহলে এখানে কি হবে রাশেদ, এক মাইনাসে কত হবে, হুম
তাহলে দুই জায়গাতেই কত দেখাবে 4, রাইট? দুই জায়গাতে আসে কত 4, বাট আমি যদি পরে ডিক্রিমেন্ট করি প্রথমে দেখাবে কত 5, তারপরে দেখাবে কত 4। আচ্ছা, এবার আসছে নেগেশন। এটাও ইউনারি অপারেটরই, এই সাইনটাকে নেগেশন বলা হয় দিস, বাট এটাকে কখনো কখনো মাইনাসও বলা হয়, তাই না? সাবট্রাকশন সাইন। আবার এটাকে কখনো কখনো হাইপেনও বলা হয়। কখন সাবট্রাকশন, কখন হাইপেন এবং কখন নেগেশন, এই তিনটা বিষয় আপনার খুব সহজে জানতে হবে। কখন আপনাকে সাবট্রাকশন বলতে হবে, কখনো আপনাকে নেগেশন বলতে হবে, কখনো আপনাকে হাইপেন বলতে হবে। দেখেন, আমি যদি বলি যে একটা ভেরিয়েবল শাকিব আল হাসান, এখানে একটা হাইপেন আছে, এখানে একটা হাইপেন আছে, আমরা একই কি ইউজ করেছি, মাইনাস, রাইট? যেহেতু এটা স্ট্রিং এবং দুইটি স্ট্রিং এর মাঝে যখন থাকবে একসাথে লাগা অবস্থায়, তখন এটাকে কি বলা হবে, হাইপেন। যখন দুইটা অপারেন্টের মাঝখানে থাকবে এবং একটা ভ্যালু আরেকটা দিয়ে মাইনাস করা হবে, তখন এটাকে বলা হবে কি, সাবট্রাকশন, রাইট? আর যখন ওই সাইনটাই একটা অপারেন্টের লেফটে থাকবে, আবারও বলছি একটা অপারেন্টের লেফটে থাকবে, এটা কি এর লেফটে আছে না, সো লেফটে থাকবে, তখন এটাকে বলা হবে নেগেশন। এর কাজ কি, এই যে ভেরিয়েবলটা, এর ভেরিয়েবলের মধ্যে যদি পজিটিভ ভ্যালু থাকে তাকে নেগেটিভ করে দেবে। এর মধ্যে কি আছে 5, সে কি বলবে -5, 5টাকে কি বলবে -5। আর আমরা চেক করি, দেখেন কত দেখাচ্ছে -5। আর আমি যদি এর ভেতরে যে ভ্যালুটা, এই ভ্যালুটাকেই যদি আমি মাইনাস রাখতাম, তাহলে এই মাইনাসে কি হয়ে যেত, প্লাস হয়ে যেত। সো তখন দেখাতো কি, বুঝতে পেরেছেন? সো তিনটা অপারেটর আবারও একটু প্র্যাকটিস করতে হবে, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট এন্ড নেগেশন। এগেইন 10 মিনিটস, 5 মিনিটস। কি কি লিখেছেন আমাকে একটু বলেন। নাম্বার 1 এ কি দিয়েছেন, লাইক আপনি এই ধরেছেন, সো এখানে আপনি প্লাস প্লাস দিয়েছেন, দেন দেন নেগেশন এ হ্যাঁ 5 শো করবে, এক যোগ করতে, যোগ করে ওইটা তো শো করবে না, শো করবে 7, এক যোগ করবে এখানে, এখানে 5 শো করবে, এখানে 6, দেখেন কি করে, দেখেন আমার এখানে কত আছে 5, 5 এর সাথে 1 যোগ হবে, রাইট? এখানে কত দেখাবে 6। আপনি তো এখানে প্লাস প্লাসই দিয়েছেন নাকি প্লাস প্লাসটা আগে দিয়েছেন? না না, ও প্লাস প্লাস আগে দিয়েছে, তো প্লাস প্লাস আগে দিয়েছেন। আমার এখানে 5 ছিল, এটা যোগ করার পর হয়েছে 6, আর এখানে আবার 1 যোগ হয়েছে, এখানে এসে দেখাবে 7। ঠিক আছে, না 6 কেন শো করবে, 7ই শো করবে। হ্যাঁ, আর এখানে -7 দেখাবে।
হুম টাইপের কোশ্চেন করে ওই ভাইবাতে ডাকে পিএসপি তে বেস হ্যাঁ কোন প্রজেক্ট মানে কোন কোর্সের ক্ষেত্রে ওয়েবে ওয়েব অ্যাপ্লিকেশন পিএসপি আছে ওয়েব ডিজাইন আছে ওয়েব ডিজাইন হলে তেমন কিছুই জিজ্ঞেস করে না পিএসপি হলে আপনার পিএসপি বেসিক সিনট্যাক্স গুলো আপনাকে জানা ধরতে পারে এই যে যা শিখছেন হুম ওকে আচ্ছা আমরা একটু স্টার্ট করি আবার হ্যাঁ ওয়ান্স अगेन যে এর পরের যে পার্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর অ্যাসাইনমেন্ট অপারেটর কি কি আছে ইকুয়াল হচ্ছে মেইন অ্যাসাইনমেন্ট অপারেটর আগেই দেখেছেন যে ভেরিয়েবলে ভ্যালু অ্যাসাইন করার জন্য আমরা ইকুয়াল ইউজ করি রাইটের ভ্যালু লেফটে অ্যাসাইন হয়ে যায় আবারও বলছি ভেরিয়েবলে ভ্যালু অ্যাসাইন করা বা যে কোনো কাজে কোনো কিছু অ্যাসাইন করতে হলে লেফট থেকে রাইটের ভ্যালু কি হয় অলওয়েজ লেফটে অ্যাসাইন হয় তো মাঝে কি থাকে ইকুয়াল সো ইকুয়ালটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর তো আমার কি কি অ্যাসাইনমেন্ট অপারেটর আছে আমরা একটু দেখি এটা মূলত ইকুয়াল এটাকে অ্যাসাইনমেন্ট অপারেটর বলা হয় মেইন দেন প্লাস ইকুয়াল মাইনাস ইকুয়াল মাল্টিপ্লিকেশন ইকুয়াল ডিভিশন ইকুয়াল রিমাইন্ডার ইকুয়াল অ্যান্ড ডট ইকুয়াল এই সাতটাকে বলা হয় এই ছয়টাকে বলা হয়ে থাকে সরি সাতটাকে বলা হয়ে থাকে অ্যাসাইনমেন্ট অপারেটর যা অলওয়েজ ভ্যালু অ্যাসাইন করে রাইট টু লেফট ওকে সো কার কি কাজ একটু খেয়াল করেন আমি যদি বলি যে আমার ভেরিয়েবল হচ্ছে এ আর বি যদি আমি ইকো করি ইকুয়াল এটা তো বোঝাই যাচ্ছে ইকুয়াল 5 ইকুয়াল এ ইকুয়াল 5 বলা হচ্ছে সো 5 অ্যাসাইন হচ্ছে কার মধ্যে এতে 3 অ্যাসাইন হচ্ছে কোথায় বি তে ওকে তো এটা আমার অ্যাসাইনমেন্ট অপারেটর ফার্স্ট আউটপুট আমি যদি বলি লাইক এ প্লাস ইকুয়াল ডলার বি এর মানেটা কি এই প্লাস ইকুয়াল একসাথে দুইটা কাজ করেছে দুইটাকে যোগ করে আবার অ্যাসাইন করেছে এটারই শর্ট ফর্ম আমি যা লিখেছি তার শর্ট ফর্ম হচ্ছে এ ইকুয়াল এ প্লাস বি এটা বুঝতে পেরেছেন প্রথম কথা হচ্ছে ফার্স্টে অপারেটরটা কি আছে প্লাস তারপরে অপারেটর হচ্ছে ইকুয়াল সো প্রথমে কি করবে এ আর বি কে যোগ করবে তারপরে যোগটা আবার এর মধ্যে অ্যাসাইন করবে সো বেসিক্যালি এরকম এ ইকুয়াল এ প্লাস ক্লিয়ার সো বাকি সবগুলোই মাইনাস ইকুয়াল মাল্টিপ্লিকেশন ইকুয়াল ডিভিশন ইকুয়াল অ্যান্ড রিমাইন্ডার ইকুয়াল কি বলো লাস্টেরটা কি আমার ডট ইকুয়াল এটা ভেরি ইন্টারেস্টিং No. 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 এই যে এখানে লিখ ড্রেস নষ্ট করো না ওকে ঠিক আছে লিখো তোমার নাম লিখো এ বি সি ডি লিখো এ বি সি ডি খুলে দিব তো ড্রেস নোংরা করো না যা থাকে কেন এটা কি করো আমি ক্লাস নেই ঠিক আছে উল্টা করে লিখতে পারে গুড
আচ্ছা দেখেন, আউটপুটটার জন্য আমরা যদি পাশাপাশি এভাবে দেই বিআর দিস ইকো দিয়েছি, আমার আউটপুট গুলো কেমন আসে একটু খেয়াল করেন, দেন আমি আলোচনা করছি। 8 5 15, দেন হচ্ছে 5 2 23, 23 না বেসিক্যালি 2 3। সো এখানে একটা ডিপেন্ডেন্সিস আছে। প্রথমে আমার ভ্যালুটা ধরে নেই 5 আর 3, একটু খেয়াল করেন খুব ভালো করে। সো এ আর বি এর যোগ হয়ে এতে আসবে, এর মধ্যে এখন কত আছে? 8, ঠিক আছে। সো এবার এ আর বি যদি মাইনাস করা হয় আউটপুট আসার কথা ছিল কত? 2, বাট এখানে আউটপুট কত আসে? 5। কারণ কি, কে বলতে পারে? দেখেন এর ভেতরে কত আছে? এ ভেতরে 5 আর বি এর ভেতরে 3 আছে 8, এখানে 8 দেখিয়েছে। সো এখানেও কি আছে? 8 আছে। সো 8 থেকে বি এর মান কত? 3, মাইনাস হয়ে এর ভেতরে আছে 5। আর এই 5 এখানে কি এখন এর মধ্যে কত? 5 আছে না? 5 এর সাথে 3 গুণ করলে কত আসবে? 15। তার মানে এখন আমার হাতে যে এ আছে, এই যে এ, এর ভেতরে কত আছে? 15। সো 15 এর সাথে আপনি যদি 3 দিয়ে ভাগ করেন চলে আসবে কত? 5। 5ই পাচ্ছেন, রাইট? আর এখন 5 এর সাথে আপনি এই যে 5 বললেন, তাই না? 5 কে আপনি কত দিয়ে ভাগ করছেন? দাঁড়ান, এই পর্যন্ত আমার কাছে কত ছিল? 15। 15 কে ভাগ করা হয়েছে 3 দিয়ে, কত চলে আসে? 5। এই পর্যন্ত আমার হাতে 5 আছে। 5 কে যদি 3 দিয়ে মড করা হয় তাহলে হাতে আসবে কত? 2। আমার এর মান কত আছে? 2। কারণ মড করলে কি ভাগশেষ থাকে না? তোমার হাতে আছে 2। আর এই 2 ডট বি, মানে বি এর মধ্যে কত আছে? 3। ডট মানে কি? কনক্যাট না? পাশাপাশি বসায়। তাহলে 2 আর 3 পাশাপাশি বসিয়ে কার মধ্যে রেখেছে? ঠিক আছে, ওকে। সো আমি দেখেন এবার বলেন এর আউটপুট কত হবে? খাতায় লিখেন সবাই। বাহ, সুন্দর। যেটা তুমি কই যাও? কই যাও যেটা তুমি? এটা কই?
লিখেছো? দাঁড়াও আমি একটা ছবি উঠাই। কত সুন্দর তুমি একটু পাশে বোঝা যাচ্ছে। বাহ, হ্যাঁ সুন্দর হয়েছে না? সুন্দর হয়েছে। উল্টা লিখেছে, সুন্দর হয়েছে না? মোছা না, মোছা না? হাই হাই, এখান থেকে লিখো, এখান থেকে এইদিকে লিখো, এইদিকে লিখো। হ্যাঁ এইদিকে, এদিকে, এখান থেকে লিখো, এখান থেকে এইদিকে লিখো। হ্যাঁ এখানে 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 এখানে। এবার এ বি সি ডি করবো এরকম। আমি বলি, দেখো এ বি সি ডি, এভাবে। খুব সুন্দর। বাহ, শাবাশ। ওয়াও, ইলেভেন, 9, দেন 18, 9, দাঁড়ান, 1, 12, 1, 2। আচ্ছা, এটা রান করে দিয়েছেন আর লিখে ফেলেছেন, তাই না? কম্পিউটারে রান করে রেখেছেন না মুখে মুখে ক্যালকুলেট করে লিখেছেন? মুখে মুখেই বলতে হবে। হ্যাঁ, কম্পিউটার দিলে তো আপনার আর কোনো ইয়ে থাকলো না। যাই হোক, এবার আমরা আলোচনায় নিয়ে আসবো কন্ডিশনাল অপারেটর, খুবই গুরুত্বপূর্ণ। যে অলওয়েজ বুলিয়ান আউটপুট দেয়। কন্ডিশনাল অপারেটর আছে গ্রেটার দেন, গ্রেটার ইকুয়াল, লেস দেন, লেস ইকুয়াল, ইকুয়াল ইকুয়াল, নট ইকুয়াল, ট্রিপল ইকুয়াল, নট ইকুয়াল ইকুয়াল। এই যে 8টা অপারেটর, এদেরকে বলা হচ্ছে কন্ডিশনাল অপারেটর। যাও মামনির সাথে যাও, এটা লাগবে। আমার সাথে কই যাব? বাসায়। কয়টা অপারেটর? গ্রেটার, গ্রেটার ইকুয়াল, লেস দেন, লেস ইকুয়াল, ইকুয়াল ইকুয়াল, নট ইকুয়াল, ট্রিপল ইকুয়াল আর নট ডাবল ইকুয়াল।
এই 8টা অপারেটরের কাজ হচ্ছে ভ্যালু চেক করে ট্রু ফলস রিটার্ন করা। এরা কখনোই কোনো নাম্বার রিটার্ন করে না, রিপিট করছে, এরা নাম্বার রিটার্ন করে না, এরা রিটার্ন করে কি ট্রু অর ফলস, কন্ডিশন ট্রু অর ফলস। তো লাইক আমি এ বলছি 3, বি বলছি 2। আমি যদি একটা কন্ডিশন লিখি $a গ্রেটার দেন $b, এটা তো একটা কন্ডিশন। দাঁড়াও আমি নিচে আসছি, আমি বের করে দিয়ে আসি। এখন বলেন a গ্রেটার দেন b, এটা a মানে আপনি মানে বিষয়টাকে এরকম করে নেবেন যে আপনি ডিসিশন নিচ্ছেন। যদি a b এর চাইতে বড় হয় তাহলে আপনি কোনো ভ্যালু দেবেন নাকি কি বলবেন? আপনাকে যখন জিজ্ঞেস করা হচ্ছে যে a b এর চাইতে বড় কিনা, আপনি কি বলবেন? ইয়েস অর নো? এর বাইরে তো আপনি কিছু বলতে পারছেন না, যে লাইক 10 12 15 এরকম কিছু, নো। সো আপনাকে ইয়েস নোই বলতে হবে। সো এই যে অপারেটর গুলো গ্রেটার দেন, গ্রেটার ইকুয়াল, লেস দেন, লেস ইকুয়াল, ইকুয়াল ইকুয়াল, নট ইকুয়াল, ট্রিপল ইকুয়াল, নট ডাবল ইকুয়াল, এই অপারেটর গুলোর কাজ হচ্ছে ডিসিশন মেক করা। আপনাকে ইয়েস নো বলবে অথবা ট্রু ফলস বলবে। ইয়েস হচ্ছে ট্রু, নো হচ্ছে ফলস। সো a গ্রেটার দেন b, বেসিক্যালি এটা ট্রু। সো PHP তে যখন ট্রু কে ইকো করা হয় সেটা 1 দেখায়। it shows 1 true value, হ্যাঁ 1, ওকে। আর যদি কন্ডিশন ফলস হয়ে যায় তখন সে নাল দেখায়, কোনো কিছুই দেখাবে না, নাল। হ্যাঁ, PHP তে দেখায় কি নাল, ওকে, দ্যাট মিন্স ফলস। যদি গ্রেটার ইকুয়াল বলি এই ক্ষেত্রে ফলস, তাই না? কারণ 20 না, সো এটা তো ফলস হয়ে গেছে। বাট আমি যদি এটাকে এখন লেস ইকুয়াল বলি দেন হয়ে গেল কি ট্রু। বা যদি আমি লেস দেন বলি, এ কি বি এর চাইতে ছোট না রাশেদ? এ কি বি এর থেকে ছোট না? এর মান 3 আর বি এর মান কি 20, সো ডেফিনেটলি ছোট। সো ট্রু হবে না, ট্রু হচ্ছে। ওকে, সো নাও এবার আসি ইকুয়াল ইকুয়াল কনসেপ্টে। ইকুয়াল ইকুয়াল মানে দুইটা ভ্যালু সমান কিনা চেক করে দেখবে, দুইটা কি সমান, ডেফিনেটলি ফলস, নাল দেখাবে। আবার যদি আমি নট ইকুয়াল বলি, ঠিক উল্টোটা, যদি সমান হয় সেক্ষেত্রেই এখানে ফলস, আদারওয়াইজ কি অলওয়েজ ট্রু। 1 আর 2 নট ইকুয়াল, 1 নট ইকুয়াল 2, ডেফিনেটলি ট্রু। 1 কখনোই 2 এর সমান না, হচ্ছে কি করে যদি সমান না হয় ট্রু, আর সমান হলেই কি ফলস। ইকুয়াল ইকুয়াল যেরকম সমান হলেই ট্রু, আদারওয়াইজ সকল ক্ষেত্রে ফলস। আর নট ইকুয়াল কি ঠিক উল্টোটা। বিষয়টা বুঝতে পেরেছেন? ইকুয়াল ইকুয়াল, মনে করেন আমি যখন বলছি ইকুয়াল ইকুয়াল, এটা কখন ট্রু হবে? যখন দুইটার মানই সমান হবে, দেন না ট্রু হবে। আদারওয়াইজ মানে ট্রু হওয়ার সম্ভাবনা একবার, আর ফলস হওয়ার সম্ভাবনা কতবার তার কোনো লিমিট নেই, রাইট? অলওয়েজ ফলস, এর জন্য বলা হয় যে অলওয়েজ ফলস, রাইট? when true, যখন আমরা দুইটা ভ্যালু সমান পাচ্ছি, যেটা হওয়ার সম্ভাবনা একবারই, রাইট? ঠিক উল্টো ভাবে যদি আমি বলি নট ইকুয়াল, এটা কিন্তু এখন ফলস দেখাবে, একটু খেয়াল করেন। যেহেতু সমান দুইটা ভ্যালু, নট ইকুয়াল করলে সেটা ফলস হয়ে গেছে, এটা সমান না। সমান না হলেই ট্রু, আর সমান হলেই কি ফলস। দেখেন 20.5 তখন ট্রু হয়ে যাচ্ছে। তো একটু এদিক সেদিক হলেও ইটস কোয়াইট ওকে, কারণ সে শুধু চায় কি সমান সমান, রাইট? আর এবার আসি ট্রিপল ইকুয়াল কনসেপ্ট। এটা অত্যন্ত ইম্পর্টেন্ট। ইকুয়াল আর ডাবল ইকুয়াল। ইকুয়াল চেক করে নাম্বার,
আগে ইকুয়াল দিয়ে দেখায়, দুইটা ইকুয়াল, এই দুটার মধ্যে তো পার্থক্য বোঝেন আপনারা, তাই না? এই 20 আর এই 20 এর মধ্যে পার্থক্য কি? একটা স্ট্রিং আর একটা ইন্টিজার। সো একটা নাম্বার একটা স্ট্রিং, সো হিউজ ডিফারেন্স। বাট এই ডাবল ইকুয়াল যখন, তখন এদের মধ্যে এই ডিফারেন্সটা বোঝে না, সে সব সময় ভ্যালু সমান হলেই তার জন্য ঠিক আছে, সে ট্রু বলে দেবে। বাট ট্রিপল ইকুয়াল ঠিক ওই জায়গাতেই হাত দেয় যেটা সে ওভারলুক করেছে। একটা নাম্বার ছিল, একটা স্ট্রিং ছিল, সে কিন্তু ডাবল ইকুয়াল একে ট্রু বলেছে, বাট ট্রিপল ইকুয়াল এটাকে ফলস বলবে। ডাবল ইকুয়াল আর ট্রিপল ইকুয়ালের মধ্যে পার্থক্য, ডাবল ইকুয়াল শুধু ভ্যালু চেক করে, ট্রিপল ইকুয়াল ভ্যালুর সাথে সাথে ডেটা টাইপ, সে কোন টাইপের ভ্যালু সেটাও সে চেক করে। ওকে, আর নট ডাবল ইকুয়ালটা কি ঠিক তার উল্টোটা, বোঝা যাচ্ছে? ওকে, আজকে আর মাত্র 4টা অপারেটর আমি পড়াবো। এগুলো হচ্ছে লজিক্যাল অপারেটর, আর লজিক্যাল অপারেটর হচ্ছে এন্ড, অর, নট। ইনফ্যাক্ট 3টা পড়াবো এখন। এন্ড, অর, নট এরা লজিক্যাল ভ্যালু নিয়ে কাজ করে। লজিক্যাল ভ্যালু বেসিক্যালি কন্ডিশন নিয়ে কাজ করে। মনে করেন এজ ইকুয়াল 18, এটা একটা ভেরিয়েবল, আমি লিখেছি ডলার এজ গ্রেটার ইকুয়াল 18। ওকে, এবং মাঝে আমি লজিক ইমপ্লিমেন্ট করছি ডলার এজ লেস ইকুয়াল 60। যখনই দুইটা সিচুয়েশন, দুইটা কন্ডিশন মিলে একটা আউটপুট আমাকে চিন্তা করতে হবে, তখন লজিক্যাল অপারেটর আসবে, অথবা লজিক্যাল অপারেটরের বাইনারি যেটা সেটা আসবে। এখানে যে 3টে অপারেটর আছে এর মধ্যে এন্ড আর অর কে বাইনারি, আর নট এটাকে বলা হয় কি নট। এই সাইনটা হচ্ছে এন্ড, এই সাইনটা হচ্ছে অর, আর এক্সক্লেমেটরি কে বলা হয় নট। আপনারা লজিক গেট পড়েছেন না? এন্ড অর নট। এন্ড কখন ট্রু হয়? যখন বোথ ট্রু। অর কখন ট্রু হয়? যখন যে কোনো একটা, মানে এনিওয়ান যদি 1 হয় দেন সে 1, আদারওয়াইজ কি ফলস, রাইট? সো দুইটা সুইচ অফ থাকলেই শুধু অফ থাকবে, যে কোনো একটা অন থাকলেও চালু থাকবে। তার সেক্ষেত্রে কোন গেটটা বলা হয়? অর গেট। আর এন্ড গেট দুইটা 1 হলেই কি হবে? ট্রু, আদারওয়াইজ সকল কেসে ফলস। ওকে, সো যখন একাধিক কন্ডিশন মিলে ডিসিশন নিতে হয়, মনে করেন এটা একটা কন্ডিশন, এটা একটা কন্ডিশন, দুইটা মিলে আমাকে ডিসিশন নিতে হচ্ছে। কেন দুইটা কন্ডিশন বসাতে হয়? মনে করেন আপনি একটা রেঞ্জ সেট করছেন, আপনি বলছেন যে 18 থেকে 60 এর মধ্যে এরাই ট্রু হবে, যে বয়সটা পাবো সেটাই ট্রু, আদারওয়াইজ ফলস। এর বাইরে গেলে কি হবে? ফলস। সো একটা কন্ডিশন চেক করছে 18 সমান বা বড় কিনা, আর একটা কন্ডিশন চেক করছে 60 এর ছোট বা সমান কিনা। যদি আমি একটা দেই, আমার কি পারপাস সার্ভ হবে? একটু খেয়াল করেন তো। আমার টার্গেট 18 থেকে 60, বাট এখন 18-র উপরে যে কেউ, আমি বাউন্ডারিটা দিতে পারছি না। আমি কন্ডিশন আরেকটা অ্যাপ্লাই করে বাউন্ডারি দিলাম এবং বললাম যে এটা তখনই ট্রু হবে যখন বোথ আর ট্রু। কোনো একটা বয়স যদি 18-র বড় বা সমান হয় এবং 60-এর ছোট বা সমান হয়, দেন আমি বলবো কি ট্রু, আদারওয়াইজ ফলস। সো আমি এখানে 17 দিয়েছি, একটু খেয়াল করেন। প্রথম কন্ডিশন বেলায় ফলস, বাট দ্বিতীয়টার বেলায় তো 1 ট্রু। তারপরেও এন্ড যেহেতু আছে, আমার আউটপুট দেখাবে কি ফলস। বাট আমি যদি 19 দেই, তাহলে সে 18-র চাইতে বড়, প্রথমটাও ট্রু, দ্বিতীয়টাও কি ট্রু। সো আমার রেজাল্ট কি 1। সো এই সিচুয়েশনে আপনি আপনার এজ 18 থেকে 60 যে কোনো একটা দিলেই ট্রু দেখাবে, আদারওয়াইজ যে কোনো কেসেই কি দেখাবে? ফলস। দেখেন আমি 61 দিয়েছি, ফলস। বোঝা যাচ্ছে? সো একাধিক কন্ডিশন নিয়ে ডিসিশন নিতে গেলে আপনাকে এই লজিক এন্ড অর এর হেল্প নিতে হয়। সো অর কি? যে কোনো একটা ট্রু হলেই ট্রু। আমি 61 দিয়েছি, এটা তো এইটার ক্ষেত্রে ট্রু, এটার ক্ষেত্রে কি ফলস, তারপরেও সে রিটার্ন করবে কি ট্রু। আবার আমি যদি এখানে 1 দেই, প্রথমটার ক্ষেত্রে কি ফলস, দ্বিতীয়টার ক্ষেত্রে কি ট্রু, তারপরেও এখানে
ট্রুই দেখাবে। আবার আমি যদি এখানে মাইনাস ভ্যালুও দেই তারপরেও ট্রু দেখাবে। রিজন কি? এটার ক্ষেত্রে ট্রু, এর ক্ষেত্রে ফলস, সো ট্রুই দেখাচ্ছে। ওকে, এন্ড আর অর বুঝলাম, এবার নট। নট যে অপারেটরটা, এই যে এস লেস দেন 60 যেহেতু -10, এটা ডেফিনেটলি ট্রু, তাই না? এটা কি আমার ট্রু না? ট্রু। বাট নট যখন বসানো হয়, নটের কাজ হচ্ছে যা থাকবে তা চেঞ্জ করে দেওয়া, অপোজিট করে দেওয়া। ট্রু থাকলে ফলস, ফলস থাকলে ট্রু। সো যেহেতু ট্রু, আমি নট বসানোর কারণে সে কি হয়ে যাবে? ফলস। দেখেন আমার এস, এটা ট্রু ছিল, সামনে নট বসানো হয়েছে। What is this? এর কোনো ভ্যালু আছে আগে থেকে, এর মান 10। জাস্ট a minute। দেখেন আমি যদি এস বলি, কন্ডিশন কি আছে এখানে? ট্রু, রাইট? আর সামনে যখন নট বসানো হচ্ছে সেটা হয়ে যাবার কথা কি? ফলস, তাই না? হ্যাঁ, নটটা এখানে হবে, নট অলওয়েজ এখানে হবে। ওকে, সো লেটস ট্রাই নাও। এবার গেছে। সো নটটা যখন আপনি বসাবেন তখন এই পুরোটাকে একটা কন্ডিশন ধরে নেবেন, দেন নটটা বসাবেন, রাইট? কারণ কন্ডিশন হতে হলে ব্র্যাকেট দিয়ে ব্র্যাকেট বন্দি করে এটাকে কন্ডিশন করতে, আদারওয়াইজ সে এস কেই ফলস ট্রু ফলস করার চেষ্টা করছে। সো দ্যাটস ওয়াই আমার আউটপুটটা ঠিকমতো কাজ করছিল না। ওকে, সো এটা এইভাবেই আমরা ম্যানেজ করতে পারি। ঠিক আছে? সো এই ছিল আজকে পর্যন্ত অপারেটর সেগমেন্ট। আমরা নেক্সট ডেতে অপারেটর B2S আছে যেটা নিয়ে একটু আলোচনা করব, আর এরপর স্টেটমেন্ট আলোচনা হবে। হ্যাঁ, স্টেটমেন্ট এবং লুপ। নেক্সট ক্লাসের আলোচনা হচ্ছে স্টেটমেন্ট অ্যান্ড লুপ। পেন ড্রাইভ দেন, ভিডিও দিয়ে দিচ্ছি।